জনাব তারেক রহমান আগামীকাল উপস্থিত হবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে। তো আমাদের যারা ছাত্র নেতারা, এদের আবেগের জায়গা হচ্ছে শাহবাগ। আমরা কিন্তু এই জায়গায় কখনো মবের জন্য আমরা পছন্দ না, আমাদের পছন্দ হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে শাহবাগ। তো এই শাহবাগ এলাকায় যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তো এটা স্বাভাবিক বিষয়, আমাদের সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে। আজকে আপনি দেখবেন যে ঔষধি বৃক্ষের আজকে যে কর্মসূচি ছাত্রদল নেতৃবৃন্দ নিয়েছে, শপথ গ্রহণের পরে 85তম দিনে পদার্পণ করবেন আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেজন্য তারা 85টি ঔষধি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসবেন, বাংলা মোটর মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত, আমাদের এই টোটাল আমরা 85টি ঔষধি বৃক্ষ রোপণ করব। আর এই ঔষধি বৃক্ষের চর্চা প্রথম শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। এখনো সৌদি আরবে কেউ গেলে সেটা জিয়া শাহজারা নামে পরিচিত হয়। সেই গাছটা, নিম গাছের নাম হয়ে গেছে জিয়া শাহজারা। নিম গাছের গুণ হচ্ছে প্রচুর পানি ধরে রাখতে পারে এবং প্রচুর বৃষ্টিপাতে সহযোগিতা করে। তো আজকে বাংলাদেশের যখন গণতন্ত্রের দুরবস্থা ছিল, তখন বাংলাদেশকে হৃদয় ধারণ করেছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমে যেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেদিন স্বর্ণচাপা গাছ লাগিয়েছেন। সেটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি বৃক্ষ। তো আমরা যে এই চর্চা, ভালোর চর্চা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম থেকে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সেই দ্বারা অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরেও আপনারা দেখবেন ছাত্রদল যখন এই ঔষধি বৃক্ষরোপণ করে, তখন জামাত শিবিররা তখন বিশ্ব বৃক্ষরোপণ করে। তারা যখন বট বাহিনী বিভিন্ন জায়গায় অনলাইনে দেখবেন সে বিশেষ সরাসরি তারা সংসদে যেমন মব করে, পাশাপাশি বিষ বৃক্ষরোপণ করে। অবশ্য তাদের মন খারাপের কারণও আছে, তারা হচ্ছে রাতে বেলা ঘুম হয় না। এখন আপনি দেখবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা নির্ঘুম রাত কাটায়। আর নির্ঘুম রাত যে কাটায় তাদের জন্য ওষুধ আছে, এখানে ঔষধি বৃক্ষ আছে, এখানে ক্যামোমিল আছে, ল্যাভেন্ডার আছে, অশ্বগন্ধা আছে, এগুলা হলো ঘুমের জন্য কাজে লাগে। তো আমরা জামাত শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ঔষধি গাছগুলো যে আমরা লাগাবো, আপনারা যেহেতু গুপ্তভাবেই কাজবাজ করেন, আপনারা গুপ্তভাবে গাছের পাতা, বাকল এগুলো ছিঁড়ে নিয়ে যান, আবার ক্ষতি করেন না, গাছটা একবার উপড়ে ফেলেন না। আপনাদের গুপ্ত রাজনীতি করার তো অভ্যাস আছে, তো গুপ্তভাবে আপনারা এখান থেকে এই অশ্বগন্ধা, ক্যামোমিল আর হচ্ছে আপনার হলো এই ল্যাভেন্ডার, এগুলা থেকে আপনার পাতা নিয়ে যান, কোনো সমস্যা নাই, আমরা কিছু মনে করবো না। আপনাদের ঘুম ভালো হইলে তাহলে আর মব করতে ইচ্ছা করবে না। আপনারা যে মাঝে মাঝে মব করতে যান, আমরা দেখলাম বাংলাদেশ কখনো, এই বাংলাদেশে জন্ম হয়েছে অবশ্যই রাজনীতিযুক্ত পরিবেশে বাংলাদেশের জন্ম হয়েছে, না হলে কোনোদিন এই স্বাধীন বাংলাদেশের জন্ম হইতো না। এখানে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে সচেতন। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মা বোন যারা গৃহিণী ছিল, আমার মা বোনেরা ছিল, প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন ছিল বলেই আজকে আমরা সফল হয়েছি, এই বাংলাদেশ পেয়েছি। যারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে, তাদের ট্রান্সফরমেশনে কোনো গন্ডগোল হচ্ছে। তারা ছাত্রলীগ করে এসে মাঝে বৈষম্য বিরোধী করে এখন তারা শিবিরের খাতায় নাম লেখাচ্ছে। তো এই যে গুপ্ত রাজনীতির চর্চা, তাদের তো চর্চা বন্ধ হয়ে যাবে, কারণ যেখানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকবে সেখানে স্বর্গরাজ্যে থাকবে হলো এই শিবিররা। সেটা কোনোদিন সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা যতই চেষ্টা করেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মন থেকে ছাত্র দলের নাম তো কোনোদিন মুছে ফেলতে পারবেন না, বরঞ্চ প্রতিটি শিক্ষার্থীর মন জয় করে আগামীতে ছাত্র সংসদে ভূমিধ্বস বিজয় নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে বিচরণ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে জাস্ট মিছিলটা শুরু করে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা স্বাগত মিছিল, আমরা এই গাছ নিয়ে স্বাগত মিছিলটা করে আমরা শাহবাগ করে যে বৃক্ষরোপণ করব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য। আর আমরা হচ্ছে আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবে, আমাদের মনে অত্যন্ত একটা উৎসবের দিন বিরাজ করছে। আপনাদের সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টাবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আজকে আবারও আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হলো। পুলিশ প্রশাসনের কাছে বর্তমান সরকার কি ধরনের প্রত্যাশা করে সেটি গতকাল যে অনুষ্ঠানটি ছিল আমাদের, সেখানে আমি আপনাদের সামনে কম বেশি তুলে ধরেছি। কিছু হয়তো একটু ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করব আজকে, আবার গতকাল যা বলেছি তার মধ্যে থেকেও কিছু কিছু জিনিস তুলে ধরতে চাইব যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বেশি গুরুত্বপূর্ণ সবগুলোই ছিল, বাট বেশি গুরুত্বপূর্ণ যেগুলো।
অফিসারবৃন্দ, আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। আপনি ইউনিফর্মের বাইরে গিয়ে আমার এই কথার সাথে একদম একমত পোষণ করবেন, এবং আমি বিশ্বাস করি একজন নাগরিক হিসাবে, এবং আমি বিশ্বাস করি ইউনিফর্মে থেকেও আপনি একজন মানুষ হিসাবে এই কথাগুলো বা এই কথার যে প্রতিফলন সেটি আপনিও চাইবেন একজন বাংলাদেশী হিসাবে। কথাটা শুধু একটা স্লোগান নয়, আমরা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা সকলেই জানি কষ্ট হলেও, ডিফিকাল্ট হলেও, আমাদের অনেক ডিফিকাল্টিজ আছে, তারপর এটি বাস্তবায়ন করা কিন্তু সম্ভব ইনশাল্লাহ। এবং এটা বাস্তবায়নের জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। আজকে আপনারা যারা এই ঘরে উপস্থিত আছেন, এই মুহূর্তে সারা দেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভূমিকা রাখেন এবং রাখছেন আপনারা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি জানি আপনাদের লিমিটেশনস আছে, আমাদের সকলের লিমিটেশনস আছে, তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি আমরা যদি চেষ্টা করি, সকলে যদি এফোর্ট নেই, আমরা এক ধাপ অন্তত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিত অফিসারবৃন্দ, গতকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যকে আমি বৈঠকে অনেকগুলো কথা বলেছিলাম। সবগুলো কথা প্রথমেই বলেছি, পুনরুল্লেখ করতে চাই না আমি আবার। তারপরেও এখানে যেই বিষয়টি আলাপ হয়েছে, আবারও এরকম একটা বিষয় নিয়ে আসতে চাই সামনে, সেটা হচ্ছে প্রতিনিয়ত যে প্রযুক্তিগত যে উন্নয়ন, এটা আমাদের এখানে যে অপরাধগুলো হচ্ছে এই টেকনোলজির কারণে এটা ধারণ পাল্টেছে। ফলে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের কার্যক্রমের যে পরিধি সেটার আরো অনেক ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমানের পুলিশের কার্যক্রম এখন আরো অনেক কয়েক দশক আগে যেমন ছিল তেমন না। বলা যায় শুধু যে মাত্র শহর বা জেলার ভিতরেও সীমাবদ্ধ তাও না, বর্তমানে যেটাকে বলে ট্রান্সন্যাশনাল অর্গানাইজ ক্রাইম, বৈশ্বিক বাস্তবতা যেটা, এবং এই কারণেই বিশেষ করে আমাদের প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে আরো বহুমুখী, দক্ষ হওয়া প্রয়োজন। এটা বোধহয় এখন স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে গিয়ে এই সমস্যাটা ফেস করছেন, এবং এটা সময়ের একটা দাবি। এরকম বাস্তবতাতেই পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পদ।